আমাদের বলা কথার চেয়ে না বলা কথাগুলো কি বেশি শক্তিশালী হতে পারে? বিজ্ঞান এবং মনোবিজ্ঞান কিন্তু ঠিক তাই বলছে। আমরা সাধারণত মনে করি যে আমরা মুখ ফুটে কি বলছি সেটাই বুঝি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যি বলতে আমাদের যোগাযোগের একটা বিশাল অংশই হল সম্পূর্ণ অবাচনিক বা নন ভার্বাল। একবার কল্পনা করা যাক তো, মিটিং রুমে ঢুকে একটা শব্দ উচ্চারণ করার আগেই শুধুমাত্র একজন মানুষের উপস্থিতি চারপাশের মানুষকে কত কিছু বলে দেয়। শারীরিক ভঙ্গি, চোখের দৃষ্টি, পোশাক কিংবা সময়ের ব্যবহারের মতো এই অব্যক্ত বিষয়গুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী পেশাদার বার্তা সম্প্রচার করতে থাকে। বিশেষ করে বাংলাদেশের মতো এমন একটি বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী কর্পোরেট সংস্কৃতিতে এই নীরব ভাষার প্রভাব রীতিমতো অপরিসীম। চলুন সরাসরি আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে প্রবেশ করা যাক এবং দেখা যাক কিভাবে এই নীরব বা অব্যক্ত ভাষা আমাদের পেশাদারিত্বকে সংজ্ঞায়িত করে। আমাদের আজকের এই আলোচনার রূপরেখা বা আউটসাইড ইন ফ্রেমওয়ার্কটিকে আমরা মূলত 4টা ধাপে ভাগ করেছি। প্রথমত দৃশ্যমান বিষয়, দ্বিতীয়ত অভিব্যক্তি, তৃতীয়ত কাজ এবং সবশেষে বিমূর্ত বিষয়। তো প্রথমেই চলুন কথা বলা যাক আমাদের একদম বাইরের দিকটা, অর্থাৎ দৃশ্যমান বিষয়গুলো নিয়ে, যার মধ্যে পড়ছে আমাদের উপস্থিতি আর বসার ভঙ্গি। যে কোনো পেশাদার পরিবেশে বাহ্যিক পরিচ্ছন্নতা এবং পোশাক কিন্তু তাৎক্ষণিকভাবে একটা আস্থার জায়গা তৈরি করে ফেলে। বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতিতে রক্ষণশীল এবং পরিপাটি পোশাকই পেশাদারিত্বের প্রথম শর্ত হিসেবে ধরা হয়। পুরুষদের ক্ষেত্রে মানানসই শার্ট প্যান্ট আর নারীদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ মুহূর্তের মধ্যেই একটা নির্ভরযোগ্যতার বার্তা দেয়। তবে শুধু পরিপাটি পোশাকই কিন্তু শেষ কথা নয়। কাজের ডেস্ক বা আমাদের চারপাশের পরিবেশও কিন্তু আমাদের মানসিক অবস্থারই একটা প্রতিচ্ছবি। একটা অগোছালো বা অপরিষ্কার ডেস্ক দেখে আমাদের মনে অবচেতনভাবেই কি ধারণা তৈরি হয়? এটা শুধু দেখতেই যে খারাপ লাগে তা নয়, মনস্তাত্ত্বিকভাবে সহকর্মীদের কাছে এটা একটা বিশৃঙ্খল মনের বার্তা পাঠায়। অনেকেই খুব স্বাভাবিকভাবে ভেবে নিতে পারেন যে ব্যক্তি নিজের কাজের জায়গাটাই গুছিয়ে রাখতে পারেন না, তিনি হয়তো একটা বড় প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন না। সুতরাং এখানে পরিপাটি থাকাটা কোনো বিলাসিতা নয়, বরং সরাসরি যোগ্যতারই একটা অবিচ্ছেদ্য অংশ। বসার বা দাঁড়ানোর ভঙ্গির যে কত বড় একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে সেটা জানলে রীতিমতো অবাক হতে হয়। সোজা হয়ে দাঁড়ানো বা বসা শুধু যে বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার তা কিন্তু নয়, শারীরবৃত্তীয়ভাবে এটা মানুষের শ্বাসপ্রশ্বাসকে উন্নত করে এবং ভেতর থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যখন কেউ সোজা হয়ে বসেন, চারপাশের মানুষ তাকে একজন অত্যন্ত মনোযোগী এবং সক্ষম পেশাজীবী হিসেবেই বিবেচনা করেন। এর ঠিক বিপরীতে কুজু হয়ে বসাটা অবচেতনভাবেই অলসতা বা কাজের প্রতি চরম অনাগ্রহের লক্ষণ হিসেবে সম্প্রচারিত হতে থাকে। এটা যেন নীরব ভাষায় পুরো রুমে সবাইকে বলে দেয় যে এই কাজে বা মিটিংয়ে থাকতে কারো মোটেও আগ্রহ নেই। অর্থাৎ একটা সাধারণ দাঁড়ানোর বা বসার ভঙ্গি নির্ধারণ করে দিচ্ছে কে কতটা দক্ষ আর কে কতটা মনোযোগহীন। আমাদের দক্ষিণ এশীয় সংস্কৃতিতে একটা অত্যন্ত স্পর্শকাতর এবং গভীর নিষেধাজ্ঞার জায়গা রয়েছে, আর তা হল পায়ের তলার ব্যবহার। সাংস্কৃতিকভাবে মাটি বা মেঝে ধুলোবালির স্থান হওয়ায় পায়ের তলা বা জুতোকে অশুদ্ধ বা অসম্মানের প্রতীক হিসাবে দেখা হয়। তাই বসার ক্ষেত্রে কখনোই কারোর দিকে পায়ের তলা বা জুতার তলার নির্দেশ করা উচিত নয়। একটা কাল্পনিক দৃশ্যপট চিন্তা করা যাক। ধরা যাক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং চলছে। হঠাৎ একজন কর্মকর্তা খুব অবলীলায় পায়ের ওপর পা তুলে বসলেন এবং তার জুতার তলা সরাসরি একজন বয়োজ্যেষ্ঠ পরিচালকের দিকে নির্দেশ করল। মুহূর্তের মধ্যে কিন্তু মিটিং রুমের আবহাওয়া ভারী হয়ে যেতে পারে। একটা মিলিয়ন টাকার চুক্তি বা একটা পদোন্নতি শুধুমাত্র এই একটা অসচেতন শারীরিক ভঙ্গি এবং চরম অসম্মানজনক আচরণের কারণে পুরোপুরি ঝুঁকির মুখে পড়তে পারে। বাইরের আবরণ থেকে এবার চলুন একটু ভেতরের দিকে তাকানো যাক। আমাদের দ্বিতীয় ধাপ অভিবৃদ্ধি, যার মধ্যে রয়েছে মুখমণ্ডল, চোখ ও কণ্ঠস্বর। আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি পরীক্ষিত হয় ঠিক এই পর্যায়ে এসে। আমরা মুখে যা বলছি তার সাথে মুখের অভিব্যক্তির কিন্তু নিখুঁত মিল থাকতে হবে। ধরা যাক কেউ একজন দাঁতে দাঁত চেপে খুব শক্ত আর গম্ভীর মুখে বলছে, আমি এই দারুণ আইডিয়ার সাথে সম্পূর্ণ একমত। এখানে মুখের অভিব্যক্তির সাথে কথার বিন্দুমাত্র মিল নেই, তাই না? ফলে বিশ্বাসযোগ্যতা কিন্তু তাৎক্ষণিকভাবে শূন্যের কোঠায় নেমে আসে। একটা মৃদু হাসিমুখ সবসময় ইতিবাচক পরিবেশ তৈরি করে। এর পাশাপাশি কণ্ঠস্বরের ওঠানামা বা টোনের বিশাল একটা প্রভাব রয়েছে। ধীর এবং স্পষ্ট কণ্ঠে কথা বলাটা গভীর আত্মবিশ্বাস এবং পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণের প্রমাণ দেয়। অন্যদিকে উচ্চস্বরে কথা বলাকে কর্মক্ষেত্রে সরাসরি আক্রমণাত্মক, অভদ্র বা নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণহীনতার লক্ষণ হিসেবেই দেখা হয়। বৈশ্বিক কর্পোরেট সংস্কৃতির সাথে আমাদের স্থানীয় ঐতিহ্যের সবচেয়ে বড় দ্বন্দ্বটা কিন্তু দেখা যায় এই আই কন্ট্যাক্ট বা চোখের দৃষ্টির ক্ষেত্রে। পশ্চিমা বা বহুজাতিক সংস্কৃতির নিয়ম অনুযায়ী একটানা চোখে চোখ রেখে কথা বলা হলো সততা, মনোযোগ এবং প্রবল আত্মবিশ্বাসের লক্ষণ।
কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই একই আচরণ সম্পূর্ণ উল্টো অর্থ বহন করতে পারে। হয়তো একজন কনিষ্ঠ কর্মী আত্মবিশ্বাস দেখানোর জন্য একজন বয়োজ্যেষ্ঠ ম্যানেজারের চোখে একটানা তাকিয়ে নিজের কোনো একটা ভুল ব্যাখ্যা করছেন, কিন্তু স্থানীয় সংস্কৃতির ওই ম্যানেজার এটাকে সততা হিসেবে না দেখে বরং চরম অধ্যত্ব এবং বেয়াদবি হিসেবে ধরে নিতে পারেন। আমাদের এখানে ঊর্ধ্বতনদের সাথে কথা বলার সময় মাঝে মাঝে দৃষ্টি সামান্য অবনত রাখাকেই বিনয় এবং গভীর সম্মানের চূড়ান্ত লক্ষণ হিসেবে দেখা হয়। তৃতীয় ধাপে আমরা কথা বলবো আমাদের কাজ অর্থাৎ অঙ্গভঙ্গি এবং স্পর্শ নিয়ে। সম্মান প্রদর্শন করার চমৎকার এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটা পদ্ধতি হল আমাদের এই সম্ভাষণ বা সালাম জানানোর পুরো প্রক্রিয়াটি। বয়োজ্যেষ্ঠ বা সম্মানীয় কাউকে প্রথমে সালাম দেওয়া, এরপর ডান হাত বুকের ওপর রাখা এবং দৃষ্টির সামান্য অবনত করা, এটা কিন্তু স্রেফ কোনো প্রথাগত আনুষ্ঠানিকতা নয়। বুকে হাত রাখার এই যে ভঙ্গিটা, এটা একটা গভীর আবেগীয় উষ্ণতা এবং প্রকৃত আন্তরিকতা সম্প্রচার করে। এটা একজন সম্মানিত সহকর্মীকে নীরবে জানিয়ে দেয় যে তাকে অত্যন্ত উঁচু মাপের সম্মান প্রদর্শন করা হচ্ছে। এই ধরনের আন্তরিক শারীরিক অভিবাদন পেশাদার সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী আস্থা আর আনুগত্যের এক মজবুত ভিত্তি তৈরি করে দেয়। ছোটবেলা থেকেই একটা জিনিস কিন্তু আমাদের খুব গভীরভাবে মজ্জাগত করে দেওয়া হয়, আর তা হল ডান হাতের ব্যবহার। যে কোনো ভালো কাজ বা কিছু দেওয়া নেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করাটা আমাদের রীতিমতো বাধ্যতামূলক একটা প্রথা। কর্মক্ষেত্রে কাউকে কোনো ফাইল বা কলম দেওয়ার সময় যদি বাম হাত ব্যবহার করা হয়, তবে সেটা শুধু যে একটা পেশাদার ভুল তা কিন্তু নয়, বরং এটাকে একজন মানুষের প্রাথমিক শিষ্টাচার বা পারিবারিক শিক্ষার অভাব হিসেবেও ধরে নেওয়ার হতে পারে। ঠিক একইভাবে কাউকে ডাকার জন্য একটা মাত্র আঙুল নির্দেশ করা অত্যন্ত আক্রমণাত্মক এবং অভদ্র একটা ভঙ্গি। এর বদলে পুরো হাত দিয়ে হাতের তালু নিচের দিকে রেখে ইশারা করাটাই অনেক বেশি মার্জিত এবং ভদ্রতা হিসেবে বিবেচিত হয়। কর্মক্ষেত্রে শারীরিক স্পর্শের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সামাজিক সীমানা বা বাউন্ডারি মেনে চলতে হয়, যা অত্যন্ত সংবেদনশীল। পশ্চিমা সংস্কৃতিতে হয়তো সহকর্মীর পিঠে একটা হালকা চাপড় দেওয়া খুব সাধারণ একটা উৎসাহব্যঞ্জক কাজ হতে পারে, কিন্তু আমাদের পরিবেশে এটা অনেক সময় চরম অস্বস্তি তৈরি করতে পারে। সমবয়সীদের মধ্যে হালকা করমর্দন বা হ্যান্ডশেক খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু বিপরীত লিঙ্গের সহকর্মীদের ক্ষেত্রে সম্পূর্ণ শারীরিক দূরত্ব বজায় রাখাই হল আমাদের এখানে সর্বোচ্চ পেশাদারিত্বের প্রমাণ। আবার বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে পাঁচ হয়ে সালাম করা বা আশীর্বাদ নেওয়ার যে বিষয়টি আছে, তা কিন্তু কর্পোরেট পদমর্যাদার হিসাব নিকাশকে একেবারেই ছাড়িয়ে যায়। এটা সরাসরি আমাদের সংস্কৃতির গভীর শ্রদ্ধাবোধ এবং মুরব্বীদের কাছ থেকে সাফল্যের দোয়া নেওয়ার একটা দারুণ ঐতিহ্য। এবার চলে আসা যাক আমাদের চতুর্থ এবং একদম শেষ ধাপে, সবচেয়ে বিমূর্ত বিষয়গুলো: দূরত্ব, নীরবতা আর সময়। এগুলো চোখে দেখা যায় না, কিন্তু ভীষণভাবে অনুভব করা যায়। শারীরিক দূরত্বের বিজ্ঞান বা যাকে বলে প্রক্সিমিক্স, এটা হলো কর্মক্ষেত্রের সম্পর্কের গভীরতা পরিমাপের একটা অদৃশ্য কিন্তু একদম নির্ভুল যন্ত্র। প্রত্যেকটা মানুষের চারপাশে কিন্তু একটা অদৃশ্য বেলুন বা ব্যক্তিগত সীমানা থাকে। একজন সম্পূর্ণ নতুন ক্লায়েন্টের সাথে কথা বলার সময় কেউ যদি খুব বেশি কাছাকাছি চলে যান, তবে ক্লায়েন্ট অবচেতনভাবেই একটা অস্বস্তি বোধ করবেন এবং পিছিয়ে যেতে চাইবেন। এটাকে খুব আক্রমণাত্মক একটা অনুপ্রবেশ হিসেবে ধরা হয়। অন্যদিকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কোনো সহকর্মীর সাথে কথা বলার সময় যদি কেউ অনেক বেশি দূরত্ব বজায় রাখেন, তবে তার শীতলতা বা অহংকার হিসেবে সম্প্রচারিত হয়। তাই কার সাথে ঠিক কতটা দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে তা বুঝতে পারাটা পেশাদারিত্বের এক বিশাল বড় অংশ। নীরবতার যে কত প্রখর একটা নিজস্ব ভাষা আছে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? এটাকে বলা যেতে পারে অ্যাক্টিভ সাইলেন্স। পশ্চিমা মিটিংগুলোতে সাধারণত যারা বেশি কথা বলেন তাদেরকেই বেশি সক্রিয় আর যোগ্য মনে করা হয়, কিন্তু আমাদের কর্মসংস্কৃতিতে নীরব থাকার অর্থই কিন্তু প্রস্তুতির অভাব নয়, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় মিটিং রুমে যিনি সবচেয়ে কম কথা বলছেন বা একেবারেই নীরব আছেন, তিনি হয়তো সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি বসে বসে প্রতিটি শব্দ খুব গভীরভাবে বিশ্লেষণ করছেন। তাছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার কথার মাঝখানে কোনো ধরনের বাধা না দিয়ে সম্পূর্ণ নীরব থাকাটা এখানে অত্যন্ত সম্মানজনক একটা আচরণ। নীরবতা এখানে সম্মতি, গভীর চিন্তা বা প্রকৃত সম্মানের একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। সময়ের হিসেব নিয়ে আধুনিক কর্পোরেট দুনিয়া আর আমাদের ঐতিহ্যবাহী বাঙালি সময়ের মধ্যে কিন্তু দারুণ একটা দ্বন্দ্ব আছে। আধুনিক কর্পোরেট পরিবেশ ঘড়ির কাঁটার মতো একদম নিখুঁত সময়ানুবর্তিতা দাবি করে, যা পেশাদারিত্বের প্রমাণ দেয়, কিন্তু ঐতিহ্যবাহী বাঙালি সময় মানেই যে কেবল দেরিতে পৌঁছানোর কোনো অজুহাত তা কিন্তু নয়। এর পেছনেও একটা কারণ আছে। এটা মূলত ঘড়ির কাঁটার চেয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নকে অনেক বেশি অগ্রাধিকার দেয়।
ধরা যাক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং 15 মিনিট দেরিতে শুরু হলো, কিন্তু এই 15 মিনিট সময় ব্যয় করা হলো ক্লায়েন্টের পরিবার, তার ব্যক্তিগত স্বাস্থ্য বা তার গ্রামের বাড়ির খোঁজখবর নেওয়ার জন্য। এই যে ছোট্ট একটা মানবিক সংযোগ তৈরি হলো, এটা কিন্তু যে গভীর আস্থার জায়গা তৈরি করে তা পরবর্তী সময়ে ব্যবসায়িক চুক্তিগুলোকে আরও অনেক বেশি মসৃণ এবং দীর্ঘস্থায়ী করে তোলে। আমরা আমাদের দীর্ঘ এবং গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় তো অত্যন্ত পরিষ্কার যে কর্মক্ষেত্রে আমাদের বলা কথার চেয়েও না বলা কথাগুলোই অনেক সময় বেশি শক্তিশালী হয়ে ওঠে। সুতরাং আমাদের সবার জন্য চিন্তার জায়গাটা হলো কর্মক্ষেত্রের এই নীরব ভাষায় প্রতিদিন আমরা নিজেদের অজান্তেই আসলে কী বার্তা দিয়ে যাচ্ছি। আমাদের বসার ভঙ্গি, চোখের দৃষ্টি, হাতের ইশারা কিংবা এই নীরবতা কি আমাদের যোগ্যতাকে প্রমাণ করছে, নাকি অজান্তেই একটা ভুল বার্তা সম্প্রচার করছে? এই অব্যক্ত নিয়মগুলো নিখুঁতভাবে বুঝতে পারা আর আয়ত্ত করতে পারাই কিন্তু যে কোনো পেশাদার জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য এবং সম্মান অর্জনের মূল চাবিকাঠি। আশা করছি আজকের এই আলোচনাটি কর্মক্ষেত্রের অদৃশ্য ভাষাটিকে গভীরভাবে বুঝতে আমাদের সবাইকে ভীষণভাবে সাহায্য করবে।